দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার 1/1 ডি ব্লকের দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 5 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী জিজ্ঞাসার সিলসিলা। প্রদর্শনী চলবে 5 জুলাই পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ার 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 35 জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 12 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। অনেকবার অবশ্য তোর উপর প্রতিশোধ নিতে চাইছি, কিন্তু তোর বউ আশা কানবো এর লেগে কিছু করিনি। তাহলে আপনি সবই জানেন? আরে আগে তো খালি আমি জানতাম, এখন পুরো দেশ জানবো, জনগণ জানবো, পুলিশ জানবো। কারণ কি কারণ? কারণ নেতা ধরা খেয়েছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী ঋতুরূপা তালুকদার। শুভ দুপুর। শুভ দুপুর আপু। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। খুব সম্প্রতি ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে আপনার একটি একক প্রদর্শনী শেষ হয়ে গেল, দ্য সিলহট অফ স্ট্রেংথ এই শিরোনামে। সবকিছু মিলিয়ে কেমন ছিল এই প্রদর্শনীটি? খুবই ভালো ছিল, ভালো সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে। এটা যেহেতু প্রথম একক আপনার চিত্রকর্ম প্রদর্শনী, সুতরাং একটু তো নার্ভাস থাকবার কথা যে আসলে সবাই কিভাবে অ্যাকসেপ্ট করবে কাজগুলোকে। সবকিছু মিলিয়ে মানে কি মনে হয়েছে এখন? একদমই তাই, একটু নার্ভাস তো ছিলামই যে আসলে কি রকম সাড়া পাবো, আসলে কি সাড়া পাবো কি না, দর্শক কি ভাবছে, আমি কি ভাবছি, তার সাথে রিলেট করতে পারছে কিনা। সব মিলিয়ে দর্শকদের সাথে কথা বলা আমার বা সব দেখা গেল ঠিকঠাকই আছে। দর্শক ভালোই সাড়া দিয়েছে এবং আমার ফিলিংসটা বুঝতে ট্রাই করেছে, ওনাদের ফিলিংসের সাথে ওনারা নিজেরা মিলে কাজগুলোকে রিলেট করতে চেষ্টা করেছে। আচ্ছা, এই সময়ে ঠিক একক প্রদর্শনীর আয়োজন করা, এটার পেছনে আসলে কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, ও একটা কারণ তো আছেই। আমরা হচ্ছে অনার্সে চারুকলাতে অনার্স লেভেলটাতে পুরোটাই একাডেমিক কাজ করি, তো মাস্টার্সে উঠে আমাদের আর্টিস্টিক জার্নিটা মূলত শুরু হয়। তো আমি আমার এই সোলো এক্সিবিশনে আমি আমার জার্নিটা শো করতে চেয়েছি যে আমি মাস্টার্সে কি টাইপের জার্নি থেকে শুরু করেছি, এখন কি টাইপের কাজ করছি। সো একটা ধারা যদি আমি দর্শককে দেখাতে পারি তাহলে মনে হয় যে আমি পরবর্তী কাজগুলোতে আমি একটা মানে পরবর্তী যে জার্নির গল্পগুলো, সেই জার্নির গল্পগুলো আপনি আবার তুলে নিয়ে আসতে পারবেন। আমি জানি যে আপনি চারুকলা থেকে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর শেষ করে আপনি আবার শান্তিনিকেতনে ভর্তি হয়েছেন, সেটা সম্পর্কে একটু শুনি। আচ্ছা, আমার চারুকলায় ভর্তি হওয়ার পর থেকেই আগে থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি শান্তিনিকেতন যাব, অন্তত ঘুরতে বা পড়ার সুযোগ হলে তো আরো ভালো হয়। চারুকলাতে ভর্তি হওয়ার পরেও আমি ভেবেছিলাম যে আমি অনার্সটা হয়তো আবার এখানটা ছেড়ে দিয়ে শান্তিনিকেতন হয়তো আবার আমি অনার্স করতে যাব। আচ্ছা, মানে আগে থেকে টানটা ছিল? হ্যাঁ, টানটা ছিল। ওই ভাইবের সাথে আসলে মনে হয় যে আমি ওই পরিবেশটা যে ছেড়ে দেওয়া, খুব একাডেমিক একটা বিষয় তো আছেই, তারপরেও যে নিজের ইচ্ছে মতো যে প্লে করার বিষয়টা, সেটা আসলে শিল্প নিয়ে সেটা আসলে মনে হয় শান্তিনিকেতনে আরো ভালো করতে পারবো আমার মনে হয়েছিল। তো পরবর্তীতে আর
করা হয়ে ওঠেনি। তো চারুকলাতেই আমি অনার্স করি, মাস্টার্স করি, তারপরে এখন আমি সুযোগ পাই শান্তিনিকেতনে অ্যাডমিশন নেওয়ার। সো এখন আমি আসলে ওই জায়গায় একটা জার্নি করতে চাচ্ছি। সুযোগ বলতে মানে সেটা কি স্কলারশিপ হিসেবে এসেছে? আমি গত বছরই হচ্ছে আইসিসিআর এর স্কলারশিপ, যেটা ভারত সরকার থেকে গ্রান্ট করা হয়, সেটা পেয়েছি। আমি এখন গ্রাফিক আর্টে পড়ছি কলা ভবন। আচ্ছা, আপনি চারুকলাতে ছিলেন হচ্ছে প্রিন্ট মেকিং এ, মানে ছাপচিত্র বিভাগে, এবার সেখান থেকে গ্রাফিক ডিজাইনে কেন? গ্রাফিক ডিজাইন, গ্রাফিক আর্ট, আর গ্রাফিক আর্টটা হচ্ছে ব্রিটিশরা বলে, আর প্রিন্ট মেকিংটা বলে হচ্ছে মানে সাবজেক্টটা একই, বাট বলার ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভাষাগত জায়গা থেকে আলাদা, কিন্তু মূলত বিষয়টা একই। একদমই তাই। ছাপচিত্র বিভাগে লেখাপড়া করতে আসা, এটা আসলে বুঝে এসেছিলেন নাকি না বুঝে? কারণ যখন সাবজেক্ট চুজিং এর ব্যাপারটা থাকে তখন তো অনেকগুলো সাবজেক্ট আমাদের সামনে থাকে, কেন ছাপচিত্র? অনেকটা না বুঝেই আসা। ছাপচিত্রে পড়তে চেয়েছিলাম গ্রাফিক ডিজাইনে, যেহেতু চারুকলায় আমি চান্স পেয়েছি, তো গ্রাফিক ডিজাইনে আর পড়া হয় ওঠে নাই। তো প্রিন্ট মেকিং এ চলে আসলাম, দেখে মনে হলো আচ্ছা প্রিন্ট মেকিং নিশ্চয়ই কোনো একটা মজার বিষয় এটা। তো আমার সেকেন্ড চয়েস ছিল প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট। সেইখান থেকে আমার প্রিন্ট মেকিংটা আসে। আসার পরে তারপরে অনেকদিন মনে হলো যে কোথায় পরে চলে আসলাম, একটু হেভি কাজ করতে হয়, প্রিন্ট মেকিং একটু কষ্টের জায়গা, সময় সাপেক্ষ। পরবর্তীতে ওটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল, এখন এটাই করছি এবং মনে হয় যে এটা ছাড়া মনে হয় আর সার্ভাইভ করতে পারবো না। আচ্ছা, আপনি তো অনেক গ্রুপ এক্সিবিশন করেছেন, কোথায় কোথায়, বা উল্লেখযোগ্য কয়েকটি গ্রুপ এক্সিবিশনের কথা যদি বলতেন। আমি দুবার হচ্ছে ইয়াং আর্ট এক্সিবিশন, যেটা আমাদের শিল্পকলা একাডেমি জাতীয় পর্যায়ে হয়, সব তরুণ শিল্পীদের নিয়ে করা হয়, সেইখানে করেছি, দুবার পার্টিসিপেট করেছি। বার্জার ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড যেটা হয়, ওইটাতেও হচ্ছে যে আমার আছে। ডিপার্টমেন্টের গুলো তো আছেই, সাথে ইন্ডিয়াতেও করেছি আমি, শান্তিনিকেতন সোসাইটি যেটা আমাদের আর্টিস্ট সোসাইটি, ওখানে গ্রুপ এক্সিবিশন করেছি। বাইরেও করা হয়েছে। দেশের বাইরে কোথায় কোথায় করা হয়েছে? ইন্ডিয়াতেই বেসিক্যালি করা হয়েছে 2-3টা এক্সিবিশন। আচ্ছা, যখন এই যে কাজ করতে যান তখন দেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে আসলে শিল্প চর্চা কিভাবে হচ্ছে, আর্টটা কোন জায়গাটাতে আছে, এটা অনেকটা কিন্তু বোঝা যায়। তো একজন চিত্রশিল্পীর জায়গা থেকে আপনি আসলে কিভাবে আবিষ্কার করেছেন যে ডিফারেন্সেস গুলো কোথায় কোথায়? আচ্ছা, একটা হচ্ছে মিডিয়াগত দিক থেকে আমাদের দেশে যে প্র্যাকটিসটা, আমরা অনেকটাই ইউরোপিয়ান প্র্যাকটিসটা ফলো করি আমার কাছে মনে হয়, অন্তত প্রিন্ট মেকিং আমি পড়ার সুবাদে। আমরা ফাইন এচিং করছি বা ফাইন মানে ইউরোপিয়ান স্টাইলে যেটা করা, সেটা আমরা খুব প্রেফার করি। ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে, যেহেতু আমি ইন্ডিয়াতে পড়ার জন্য খুব একটু আগ্রহী ছিলাম শান্তিনিকেতনের স্টাইলে পড়ার, ওদের ওখানে আবার একটু টেকনিক্যালগত দিক থেকে একটু আলাদা আছে, আবার থিঙ্কিং এর গত সাবজেক্টগত দিক থেকে একটা তাদের নিজস্ব ঘরানা আছে। তো এবং গভীরতার ব্যাপারটাও মনে হয় আলাদা কিছুটা। একদমই তাই। দুটো দেশের আসলে মানুষের থিঙ্কিংটাও, আসলে আর্টিস্টের থিঙ্কিংটাও একটু অন্যরকম, পার্সপেক্টিভটা ডিফারেন্ট একদমই। আচ্ছা, একজন শিল্পীর স্বকীয়তা তৈরি তো করতেই হয়, কারণ যখন আপনি আর্টিস্ট কমিউনিটির মধ্যে থাকছেন তখন আপনার স্বকীয়তাই মূলত আপনার পরিচয়। দ্য সিলহট অফ স্ট্রেংথ, এখানে আমরা দেখেছি যে আপনি কালি নিয়ে কাজ করেছেন। মূলত আসলে কি পরিচয়টা এখানে তুলে ধরতে চেয়েছেন, বা নিজস্বতা বোধের জায়গাটা আসলে আপনার এখানে কিভাবে কাজ করেছে? একটু আগে আপনাকে বললাম যেটা, যে আমি কালি নিয়ে একটা আধ্যাত্মিকতার জার্নি থেকে শুরু, কালির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা আমি আসলে ওভারঅল সব ওমেনের মধ্যে দেখতে পাই। এবং আসলে আমার মনে হয় যে কালির থেকেও মাঝে মাঝে মনে হয় যে মহিলারা কম কিছু না, আসলে আমরা একটা মাইথোলজিক্যাল, মানে মেয়েদের যে শক্তি, সেই শক্তি বহিঃপ্রকাশ, একদমই তাই। তো আমি বেসিক্যালি মেয়েদের নিয়েই কাজ করতে চাচ্ছি। আমার এই সিরিজটাতে আমি ডিফারেন্ট সিরিজে কাজ করছি, বাচ্চাদের নিয়েও কাজ করছি আমি, বাচ্চাদের যে শিল্প, ছবি আঁকার যে স্টাইল, সেটা নিয়েও আমি আমার একটা কাজের সিরিজ আছে বা একটা ধারা আছে, পাশাপাশি চলছে দুটোই। তবে এটা নিয়ে আমি একটু এখন বেশি ফোকাসড, এটা একটা স্বকীয়তা তৈরি করার একটা বিষয় তৈরি হয়ে গেছে। আমি নারীদের পক্ষে কথা বলতে চাই, হয়তো আমি অনেক কিছু আছে ডিরেক্ট আমি অ্যাপ্রোচে যেতে পারি না যে হ্যাঁ এটা করা যাবে না, কিন্তু আমি আমার ছবিতে সেটা দেখাতে পারি যে এটা আসলে রাইট না, মেয়েদের সাথে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না।
বা সাধারণত কোন মাধ্যমে আপনি কাজ করতে পছন্দ করেন? আমি ইন্টাগ্লিও প্রসেসে কাজ করতে বেশি পছন্দ করি। পেইন্টিং করা হয় কম, আর প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে যেহেতু পড়া, সো প্রিন্ট মেকিং এর 3টা মাদার মিডিয়ার একটা অন্যতম ইন্টাগ্লিও প্রসেস, ওটা আমার ফেভারিট। সো ওইটাতেই আমি বেসিক্যালি এখন কাজ করছি। এটা তো বেশ সময় সাপেক্ষ কাজ, তো একটি কাজের জন্য আপনার কতদিন আসলে সময় বরাদ্দ রাখতে হয়? হ্যাঁ, এটা একটু সময় সাপেক্ষ কাজ তো বটেই, একটু কেমিক্যাল আছে এটা ইউজ করতে হয়, একটু খুব ঘষা মাজা বা একটু ইয়ে তো আছেই। তো এক একটা কাজে মোটামুটি আমি 15 দিন 20 দিন 1 মাসও চলে যায়, কিছু কিছু কাজে আরো বেশি দিনও হয়তো কিছু কিছু কাজে চলে যায়। তাহলে তো অনেকটা সময়। আপনার যে এক্সিবিশন সম্প্রতি শেষ হলো, সেই এক্সিবিশনে কতগুলো আপনি কাজ রেখেছেন এবং নির্বাচন প্রক্রিয়াটা আসলে কেমন ছিল? আমি এই এক্সিবিশনে আমি মোট 60টা কাজ দিয়েছি, এক্সিবিট করেছি। এর মধ্যে এচিং ছিল 58টা, একটা ছিল সাইনোটাইপ, ওইটাও প্রিন্ট মেকিং এরই একটা মিডিয়া, একটা অল্টারনেটিভ প্রিন্ট মেকিং প্র্যাকটিসের মধ্যে পড়ে। আর আরেকটা ছিল উডকাট। সো বেসিক্যালি এচিং এরই করা, কি পুরোটা প্রিন্ট মেকিং একটা শোই বলা যায় আর কি। তার মানে টোটাল 60টি কাজ ছিল। এবং পুরোটাতেই হচ্ছে যে আমার যে জার্নিটা কালি থেকে শুরু করে এখন আমি কালির যে ডিফারেন্ট এলিমেন্টগুলো আছে, ওইগুলো লাইক খড়গ, কাটারি, ওইগুলাকে কিভাবে আমি আরো মডিফাই করে এক্সপেরিমেন্টাল ওয়েতে আসলে ইউজ করা যায় সেটা চিন্তা করছেন। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে আপনার এক্সিবিশনটা হয়েছে, কিন্তু শফিউদ্দিন শিল্পালয়ের সাথে মানে শফিউদ্দিন শিল্পালয় আপনাকে একটা সুযোগ দিয়েছে, এর পেছনে একটা কারণ আছে, সেটা একটু জানি। সম্প্রতি আমাদের 2023 সালে যে আমাদের অ্যানুয়াল এক্সিবিশন হয়, তো সেই এক্সিবিশনে আমি শফিউদ্দিন গ্র্যান্ড অ্যাওয়ার্ড পাই। সেটা শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে ওনার একটা অ্যাওয়ার্ড প্রদান করেন। সাথে শিল্পী পুত্র যে আহমেদ নাজির খোকন ভাই, উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলে আসলে দুজনের একটা যৌথ উদ্যোগে ওনাদের স্পেসটা যারা অ্যাওয়ার্ডটা পায় তাদের জন্য একটা সলো গ্রুপ শো এর মতো ব্যবস্থা করেন। সো ওইখান থেকে আমি একটু ফ্যাসিলিটেড হয়েছি। দেখেন, একটা বিষয় কিন্তু চমৎকার যে কোনো একটা গ্যালারি যখন এগিয়ে আসে নতুন শিল্পীদেরকে প্রমোট করার ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক হেল্পফুল হয়। একদমই তাই। আমরা শেষ করেছি মাত্র, মানে আমরা যারা অ্যাওয়ার্ড পেয়েছি মাস্টার্সেই তো পেয়েছি আমরা, তো আমরা তো একদম বের হয়েই আসলে সলো করার মতো বা একটা স্পেস পাওয়ার মতো সবাই কিন্তু স্পেসটা দিতে চায় না, সাহস বা শক্তি যে একটা ব্যাপার থাকে। একদমই তাই। ওই জায়গাটাতে ওনারা একটা আন্তরিকতা দেখিয়েছেন। একদমই তাই। চারুকলাতে পড়তে আসা কোন ভাবনার জায়গা থেকে? এটা একটা মজার স্টোরি আছে। ছোটবেলায় ছবি আঁকা হতো অল্প স্বল্প, তো বেসিক্যালি ইচ্ছে ছিল ফ্যামিলিতে ঠিক আছে একটু মেডিকেলের সাইডে যদি যায় তো ভালো, যেহেতু বাড়িতে আরো মেডিকেল পার্সন আছে যে আছে ঠিক আছে ডক্টর আছেন, তো একটা থাকে না যে একটু মেডিকেলে অনেক স্বপ্ন তো থাকে ছোটবেলায়। হ্যাঁ, তো এই প্ল্যান ছিল আসলে মেডিকেলে পড়ার। তার পরবর্তীতে চারুকলাতে ভর্তি পরীক্ষা দিই, যে আচ্ছা দিই ভালো লাগা থেকে। সেটা কি বাসায় কি জানতো যে আপনি চারুকলায় ভর্তি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, বাসায় জানতো, কিন্তু পরবর্তীতে ওনারা চাননি যে আমি আসলে পড়ি, কিন্তু আত্মীয়স্বজন অনেকেই হয়তো চান না, বা সারাউন্ডিংস অনেক কিছুর উপরে ইয়ে করে ফ্যামিলি চায়নি যে আমি চারুকলায় পড়ি। অনিশ্চয়তা জায়গা থাকে। একদমই তাই, কারণ শিল্পীর ভবিষ্যৎ একটা কথা আছে না যে শিল্পীর আসলে কি ভবিষ্যৎ আছে। সো পরবর্তীতে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে, ভর্তি হয়েছি। এখন ভর্তির আগে তো কোচিং থাকে, তো আপনি কি কোচিং করেছিলেন না ডাইরেক্ট? আমি কোচিং করিনি, কিন্তু ওই ছোটবেলায় আঁকতাম, তো ওখান থেকে আসলে একটা মনে হয় ছিল একটু। হ্যাঁ, আচ্ছা। তারপর যখন এখানে ভর্তির জন্য সিদ্ধান্ত নিলেন, বাবা মা কিছু বলেননি যে না ভর্তি হওয়া যাবে না? আমার আসলে আমার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে হয়েছিল, তো আমার বাড়ি যেহেতু সুনামগঞ্জে একদম পাশে, মানে একদম কাছাকাছি সিলেটে যেহেতু আমার বাড়ি, তো বাবা মা আসলে ওরকম করে চাননি যে ছেলে না আচ্ছা থাকুক কাছে, সাস্টে তো ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট পেয়েছি, ওখানে থাকাটাই মনে হয় বেটার। বাট পরবর্তীতে আমার ভাইয়ের আসলে অনেক অবদান আছে এটাতে, যে ও হচ্ছে যে আমাকে বলেছে ঠিক আছে ও পড়ুক,
মানে বাবা মাকে কনভিন্স করেছে হ্যাঁ। কারণ বাবা মা তো নিজেও চান যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক মেয়ে, কিন্তু আশেপাশে সারাউন্ডিংসটাও তো দেখতে হবে যে আসলে কি বলছে, ওইটা প্রেসার ক্রিয়েট করার কোনো না কোনো ভাবে বাবা মা প্রভাবিত হয়ে যান হয়তো আশেপাশের মানুষদের কথা শুনে। অনেকেই আছে যে চারুকলায় হয়তো পড়ছেন কিন্তু পেশাগত জায়গা থেকে শিল্পী হিসেবে নিজেকে তৈরি করছেন না, বা আঁকাআঁকিটা করছেন না, ছবি আঁকাআঁকি করছেন না। এটা তো একটা সিদ্ধান্তের ব্যাপার, সেটা আসলে কবে নিলেন যে হ্যাঁ আমি আসলে আমার শিল্প সত্তাটুকু নিয়েই কাজ করব, পেশাগত জায়গা থেকেও এটাই থাকবে? আচ্ছা, এটা প্রথম দিকে ছিল না অতটা, আমি একটু ডিপ্রেস ছিলাম যে চারুকলায় পড়ার পর একটু হার্ড ওয়ার্কিং যেহেতু, সো খুব সারাক্ষণ, আর ওরকম করে তো আমি খুব কোচিং যেহেতু করিনি, তো একটা ওই জায়গাটা আমার একটু লেকিংস ছিল যে আমি আসলে ওই জায়গাটা কোপ আপ করতে পারবো, আমার সাথে যারা আছে ওদের সাথে, ওরা ভালো আঁকছে, আমি অত ভালো আঁকতে পারছি না, কিছুটা কনফিডেন্সের ল্যাকিংস থাকে। সো এইখানে আমার টিচারদের বলবো, এই টিচাররা আসলে আমাকে অনেক করেছেন, পুশ করেছেন, সাপোর্ট করেছেন, শিখিয়েছেন অনেক কিছু, একদম ধরে ধরে যে এরকম না এরকম করে। তো তারপরে আসলে এক সময় মনে হলো ওটার ভিতরে এমনভাবে ঢুকে গেলাম যে মনে হয় যে এখন ওটা ছাড়া মনে হয় আমি আর সার্ভাইভ করতে পারবো না, কিছু আসলে চিন্তা করতে পারছি না। নিজের কাজের অবদান স্বরূপ মানুষের ভালোবাসা তো আছে, এবং পাশাপাশি কিছু পুরস্কারও আপনি পেয়েছেন, সেগুলো সম্পর্কে একটু জানি। আচ্ছা, আমি ফার্স্ট ইয়ারে যখন আমি যেটা বললাম যে আমার আসলে প্রথম দিকে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, তো ফার্স্ট ইয়ারেই আমি একটা অ্যাওয়ার্ড পাই, জল রঙের বেস্ট অ্যাওয়ার্ড, যেটা আর কি আমার ডিপার্টমেন্টে, সেটা পাই। পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে এক্সিবিশন হয়, ওটাতেও আমি একটা অ্যাওয়ার্ড পাই। আর রিসেন্ট পেলাম শফিউদ্দিন গ্র্যান্ড অ্যাওয়ার্ড। সো আছে একটু জার্নিটা মনে হয় ওরকমভাবে, মানে আমার ইচ্ছাটা ছিল আসলে ওটাতে লেগে থাকার, সো লেগে থাকছি। প্লাস যে আমার তো বললাম যে আমার ফ্যামিলি সাপোর্টটা আরো বেশি অনুপ্রাণিত করেছে। হ্যাঁ, একদম। ঋতুরূপা, সামনের দিনের স্বপ্নটা কি আসলে, কিভাবে দেখেন বা কোথায় দেখেন নিজেকে? স্বপ্ন তো দেখে সবাই, আমি আসলে খুব বেশি দিনের স্বপ্ন দেখতে চাই না আমার কাছে আর কি, এটা আমার অপিনিয়ন, যে আছি যতদিন আমি আজকের দিনটা আমি সার্ভাইভ করতে পারছি, আজকের দিনটা যেন ভালোভাবে কাটে, তাও তো একটা স্বপ্ন থাকে। হয়তো আমি নিজেকে একটা মানে এই জার্নির ভিতর দিয়ে আমি নিজেকে আবিষ্কার করবার চেষ্টা করতে, একদমই তাই। খুব বড় শিল্পী হব তার তো আমি গ্যারান্টি দিতে পারবো না, এটা আমার সারাউন্ডিংস থেকে শুরু করে সবকিছুই আসলে দর্শক সেটা নির্বাচন করবে যে আমি আর কি আসলে ওরা নিতে পারছি কি পারছে না, বাট আমি আমার জার্নিটা যেন শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি, এটাই আমার আসলে স্বপ্ন বলা যায় আর কি। সেটাই আমরাও সেটাই প্রত্যাশা করি। হ্যাঁ, মানে ভালো কাজের সাথে থাকলে হয়তো সফলতা খানিকটা দেরিতে আসে, কিন্তু আসে, কখনো এমন হয় না যে কাউকেই হতাশ করে। তো ভালো কাজের সাথে থাকুন, সেটাই প্রত্যাশা করছি। আপনার শিল্পী জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, চমৎকার করে কথা বলেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajduppore@ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।